আজ হঠাৎ করে আমার সেই প্রথম আইডির পাসওয়ার্ড মনে পড়লো, তাই ফেসবুকে লগ ইন করলাম। অনেকে ট্যাগ করে ফটো ছেড়েছে, কই আছে কি করি আরো অনেক কিছু। নিজের ফেসবুক নিচের দিকে চলে গেলাম অতীত খুঁজতে। কয়েকটা পোস্ট পড়ে মনে হলো, আহা কি সুন্দর ছিল আমার। হঠাৎ করে চোখ গেলো একটা মেয়েকে নিয়ে পোস্ট করা। মেয়েটার নাম ছিল মিতু, তার সাথে আমার ফেসবুকে রিলেশনশিপ দেওয়া ছিল। দেখি বুকের বাম পাশে কেমন জানি মোচড় দিয়ে উঠলো। কতই না সুন্দর ছিল তার সাথে কাটানো মুহূর্তগুলো। হঠাৎ করে তার প্রোফাইলের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আজ থেকে 6 বছর আগে আমাকে নিয়ে কত পোস্ট, সব আমাকে নিয়ে। মেসেঞ্জারে ঢুকলাম, মেসেঞ্জারে দেখি 4টা নাম্বার। তো 4 বছর, গত 2 বছর আগে অ্যাক্টিভ থেকে চলে গেছে। আর হয়েছে কি, আমার আইডি বন্ধ ছিল 6 বছর যাবত। আইডি বন্ধ করে দিয়েছিলাম তার জন্য। এতদিন পাসওয়ার্ড মনে ছিল না, এর জন্য খুলতে পারিনি। হঠাৎ করে আজকে খুললাম। মেসেঞ্জার লগ ইন করতে হাজার হাজার SMS, মিতুর সবগুলো মেসেজ পড়তে লাগলাম। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। আমাকে খুব মিস করতেছি, আমি কোথায় গেছি, কিভাবে আছি, বেঁচে আছে কিনা, আর বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিজু। এরকম হাজারো মেসেজ। 4টি নাম্বার দেওয়া 4 বছরে। প্রথম নাম্বারে ফোন দিলাম, বন্ধ। দ্বিতীয় নাম্বারে ফোন দিলাম, তাও বন্ধ। এবং তৃতীয় নাম্বারে ফোন দিলাম, 2বার রিং হতেই আমার সেই অতি চেনা কণ্ঠ ভেসে উঠল আমার কানে। আমি পুরো অবাক হয়ে গেছি তার কণ্ঠ শুনে। একটুখানি বদলায়নি। আমি কিভাবে পারলাম তাকে ছেড়ে। আমার কান্না পেয়ে গেল। আমি কান্না করতেছি, এটা শুনতে পেয়ে তখন আমার নাম ধরে ডাকলো। মিজু, তুমি? আমি নিশ্চুপ। আমি নিশ্চিত তুমি তুমি আমার মিজু। প্লিজ কথা বলো। তোমাকে ছাড়া কিভাবে আছে আমি নিজেও জানি না। প্লিজ একবার কথা বলো। আমাকে ক্ষমা করে দাও মিজু, প্লিজ। আমি না জেনে অনেক অন্যায় করেছি তোমার সাথে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি চুপ করে ফোনটা কেটে দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলাম। কি শুনলাম এগুলো? আমি কেন সে আমার জন্য কষ্ট পাবে? সে তো আমাকে কষ্ট দিয়ে অনেক ভালো আছে, অনেক সুখে থাকবে সে। কেন আমার সাথে এমনটা করলো, এমন অন্যায় করলো? কি পাপ করেছিলাম আমি? আমি তো শুধু তাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার প্রতিদান এরকম ভাবে দিল? আপনারা বুঝতে পারতেছেন না তো? আসলে হয়েছে কি, আজ থেকে 7 বছর আগের কথা, মানে 2015 সালের কথা। আমি হলাম একজন কৃষক পরিবারের ছেলে। আমরা 3 ভাই 1 বোন। মা বাবা, এটাই আমাদের সংসার। আমি হলাম ভাইদের মধ্যে মেজো। উপরে বড় ভাই, নিচে ছোট ভাই, তার নিচে ছোট বোন। এগুলো নিয়ে চলতেছে আমাদের দিনকান। একদিন হঠাৎ করে আমার বাবা বলল, তোদের 2 ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই পড়াশোনা করতে পারবি, আর একজন আমার সাথে কাজ করতে হবে। আমি তো তখন খুব একটা বুঝি না। সো যাই হোক, বড় ভাই বলল, মিজুর মাথার ব্রেন ভালো, সে পড়াশোনা করুক, আমি না হয় আব্বু তোমার সাথে কাজ করবো। হ্যাঁ। তারপর আব্বু রাজি হয়ে গেল। কিন্তু একদিন রাতে বাবা মার কান্না শুনতে পেলাম। অনেক রাত্রি। মা বলতেছে, আমার 2 ছেলের মাথার ব্রেন অনেক ভালো। তারা পড়াশুনো করতে পারলে অনেকটাই ভালো হলে ভালো চাকরি করতে পারতো। বড় ছেলের নাম বলা যাবে না, সে অনেক ভালো, সব কিছুই বোঝে। তার পড়াশোনা করা দরকার ছিল। বাবা বলল, তুমি তো বুঝোই মিজুর মা, অনেক টাকার ঋণ নিয়ে পড়ে আছি। আরো অনেক কিছু নিয়ে আব্বু আম্মু দুজনে মিলে কান্না করছে। আমি তা শুনতে পেয়ে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, কিন্তু কিছুই করতে পারছি না তাদের জন্য। এরপর থেকে শুরু করলাম ভালো রকম পড়াশোনা, সাথে প্রতিদিন মা বাবার সাথে মাঠে কাজ করা। বড় ভাইয়ের সাথে আবার স্কুল ফাঁকি দিয়ে কাজ করি রাজমিস্ত্রির। প্রতিদিন 70 থেকে 80 টাকা দিত। পড়াশোনা করতাম, সবকিছুই করতাম। যাই হোক, ভালোই চলছিল। তারপরেও আমাদের সংসারের টানাটানি শেষ হয়নি। আরও 1 বছর চলে গেল। এইভাবে 2016 একদিন আমি প্ল্যান করলাম আমার বড় কিছু করতে হবে। এর জন্য বাবাকে বললাম, বাবা আমি পড়াশোনা করব, কিন্তু প্রাইভেট পড়তে হবে। বাবা বলল, বড় ছেলে তো পড়াশোনা বাদ দিয়েছে, এখন তোর তো করতে হবে। ঠিক আছে, তুই পড়। আস্তে আস্তে 3 মাস প্রাইভেট পড়লাম, কিন্তু বাবা টাকা দিতে পারতেছে না। হঠাৎ করে মাছের প্ল্যান আসলো, ছোট বয়সে এখন সুযোগ বড় কিছু করার। সেদিন বাবাকে গিয়ে বললাম, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। প্রাইভেট বেতন দেওয়া হয় নাই, স্কুল ড্রেস নাই, স্কুলের বেতন, এগুলো মিলিয়ে প্রায় 1002 টাকা। তখন বাবা বলল, এখন হবে না, কয়েকদিন পরে। আমি আর স্কুলে যাব না টাকা না দিলে। আমার একটাই জেদ, আমি যেটা বলি সেটাই করি। তো বাবাকে বলে এলাম আমি ঢাকা যাচ্ছি। বাবা রাগের মাথায় বলল,
তোর যেখানে ইচ্ছা সেখানে যা। আমিও চলে আসলাম নানার বাড়ি। নানার বাড়ি এসে কাজ করতে লাগলাম। প্রতিদিন নানাকে বলি আমি স্কুলে যাচ্ছি, কিন্তু আমি যাই অন্য কাজে, যেখানে প্রতিদিন 150 টাকা করে দেয়। রাজমিস্ত্রির কাজ আর কি, এখানে একটু টাকাটা বেশি পাই। একটি গৃহস্থ বাড়ি, মানে এলাকার ভিতরের বাড়িতে কাজ করতাম। সেই বাড়িতে একটা মেয়ে ছিল, আমার ক্লাসমেট। সে আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার নিজ হাতে এটা এনে দিত, ওটা এনে দিত। তার নাম ছিল মিতু। মিতু আমাকে অনেক রিকোয়েস্ট করলো এই স্কুলে যাওয়ার জন্য। প্রায় 3 মাস তাদের বাড়িতে কাজ করি, বাড়িতে যাইনি এর মধ্যে একদিনও। আমার নানু আমার কথা মানে, আমি যেটা বলি সেটাই করে। আস্তে আস্তে আমার সাথে মিতুর সাথে আলাদা একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন মিতু আমাকে সরাসরি প্রপোজ করে ফেললো। আমি বললাম ভেবে দেখতে হবে, আমরা তো বন্ধু, আর আমরা অনেক ছোট, এখন এগুলো না করাটাই ভালো। আমরা সবে পড়ি ক্লাস 7-এ, সেখানে পড়াশোনা সমাপ্ত। যাই হোক, এই সমস্ত অনেক কথা বললে চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল, আবার একদিক দিয়ে ভালো লাগলো, কেউ আমাকে ভালোবাসে। বাড়িতে চলে আসলাম। সরাসরি বাড়িতে এসে আব্বুকে টাকা দিলাম 5,000। আব্বু আমার হাতে এত টাকা দেখে বলল, কিরে, তুই এত টাকা কই পেলি? সে অনেক কাহিনী আব্বু, পরে একদিন শুনবে। আব্বুকে বললাম না। আব্বু আমাকে সেদিন না বলায় অনেক মার দিয়েছিল, খুব কান্নাকাটি করছিলাম। যাই হোক, তারপর 1 সপ্তাহ বাড়িতে রইলাম। ওইদিকে মেয়েটি আমাকে না দেখতে পেয়ে প্রায় পাগল। তখন আমাদের কাছে ফোন ছিল না, চিঠি লিখতাম। চিঠিতে বললাম এই দিনে এই সময়ে ওই জায়গায় থাকবে। সেও আমাকে চিঠি লিখলো, তোমাকে দেখতে খুব মন চাচ্ছে, আমি আসবো। আই লাভ ইউ মিজু। আমি একটা ছোট ভাইয়ের কাছে গিয়েছিলাম, তার কাছে রিটার্ন চিঠি দিয়েছিল সে। যাই হোক, টাইম মতো আমি পৌঁছে গেলাম, সেও পৌঁছে গেল। সেটা ছিল নদীর পার। বাবার সাথে কাজ করতে গিয়েছিলাম, সেখান থেকে আর কি 5 মিনিট লাগে। তারপর দেখা করতে গেলাম বাবার থেকে লুকিয়ে, জানি কি মেয়ের বাবাও থাকবে ওই জায়গায়। আমি গিয়ে মিতুর পাশে বসলাম। বাসার সাথে সাথে কয়েকটা ছেলে এসে আমাকে মারতে শুরু করলো, খুব মার দিল আমাকে। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে, বাবা মাকে নিয়ে এসেছে। বাবার চোখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। বাবা মাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো ওই মেয়ের সাথে কি। আমি আর আমার বাবাকে অনেক ভয় পাই জমের মতো। বাবাকে কিছু বলতে পারলাম না। তখন বাবা বলল, তোকে আজকে মারবো না, আজ থেকে আমার বাড়িতে আসতে পারবি না। তুই তুই চলে যা যেখানে খুশি। আমার বাড়িতে আসলে আমার মরা মুখ দেখবি। দেখি মা কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করতেছে। আমি কি করব? অল্প বয়সে চলে আসলাম বাসা থেকে বেরিয়ে। উদ্দেশ্য আমার মানিকগঞ্জ শহরে থাকবো না, মানিকগঞ্জ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না, জানবে না। চলে আসলাম মানিকগঞ্জ শহর। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে পাশের ছাদে চড়ে চলে আসলাম ঢাকা। ঢাকা চলে আসার পর কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না। যে পাশে বসেছিলাম ছাদের উপরে, সেখানে একটা ছেলে উঠলো, আমার বয়সী হবে। সেখানে উঠে সিগারেট ধরাইলাম। এত গন্ধ, মনে হয় গাঞ্জা। হ্যাঁ, গাঞ্জা ছিল। ছেলেটা আমাকে বলল, খাবি একটা? আমি বললাম না রে, আমি খাবো না, খুব ক্ষুধা লাগছে। আমার নাম আকাশ, তা তোমার নাম কি? আমি বললাম আমার নাম মাহমুদ হাসান মিজু। তোর বাড়ি কই? এখানে কি করিস? আমার বাড়ি অনেক দূরে, আর এখানে পালিয়ে এসেছি। যদি কোনো কাজ পাই, কাজ করতে এসেছি। আমার কেউই নাই। কে বলেছে তোর কেউ নাই? আমি তো তোর ভাই। আজ থেকে আমরা একসাথে থাকবো। কি থাকবে তো আমার সাথে? হ্যাঁ থাকবো, কিন্তু আমার ক্ষুধা লাগছে। পুরো 48 ঘন্টা কোনো খাওয়া দাওয়া হয় নাই, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। সে সময় আকাশ বলল, খাবার খাবি? তাহলে শোন, এই ধর পিস্তল, ওর মাথায় গিয়ে ধরে বল খাবার দিতে, না দিলে বলবি গুলি করে দেব। এ কথা বললেই দিয়ে দেবে, দেখি তুই কতটুকু পারিস। আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, কোনো ভয় না পেয়ে নিয়ে নিলাম। প্রথমবার জীবনে পিস্তল, তাও খেলনা পিস্তল নয়, অরিজিনাল। দোকানদারের মাথা ধরে বললাম খাবার দিতে। সবাই দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দোকানদার ভয় পেয়ে আমাকে খাবার দিয়ে দিল। পিস্তল আমার বাম হাতে ছিল, ডান হাত দিয়ে নিলাম। আকাশ আমার ভাব দেখে বলল, দোত পাইছি তোকে, আয়, আজ থেকে আমরা দুজন বন্ধু। তোর এত সাহস আমি আগে কোনোদিনও দেখি নাই। এরকম সাহস আমার কোনোদিনও কলেজায় হয় নাই, এভাবে কারো মাথায় পেস্তল ধরা। আর তুই কিনা নিমিষেই করে ফেললি। আয়, তুই আমার দোস্ত,
তুই আমার ভাই, জানের জিগার। আমি নিজেও বুঝতে পারলাম না কিসের মধ্যে কি হয়ে গেল। সেটা ছিল সায়দাবাদ, ঢাকা সেই দিন। তোর এত সাহস! তোর মতো ছেলে জীবনে আমি কোনো জায়গায় দেখিনি, আজ পর্যন্ত দেখিনি কেউ ওপেনলি কারো মাথায় পিস্তল ধরতে। আর তুই কি না সায়দাবাদের মতো বড় এক শহরে এই কাজটা করে ফেললি। তোর নাম কি? মিজু। সরি, আজ থেকে তুই মিজু না, আমার ভাই। আমার সঙ্গে যোগ করে দিলাম। আজ থেকে আমরা দুইজন ভাই বন্ধু সব। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। তারপর আকাশ বলল, আচ্ছা চল আমার বাসায়। আমি জিজ্ঞেস করলাম কোথায়? বলল, আমি মতিঝিলে থাকি। আমি বললাম ঠিক আছে চলেন। আকাশ বলল, আপনি করে বলার দরকার নাই, আজ থেকে আমরা বন্ধু, আপনি করে বলবি না। আচ্ছা ঠিক আছে চল বন্ধু, বাসায় যাই। চলে আসলাম গ্রামের স্বপ্ন ছেড়ে শহরে। নিমিষেই আপন করে পেলাম ভাইয়ের মতো বন্ধু। এরপর আকাশ আমাকে নিয়ে তার বাসায় চলে আসলো। আমাকে বলল যে ফ্রেশ হয়ে নেই, এক জায়গায় বেড়াতে হবে। আমি বললাম কোথায় যাবো রে? আকাশ বলল, তুই চিন্তা করিস না, চল আমার বড় ভাইয়ের সাথে দেখা করে দেবনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ওয়েট কর, ফ্রেশ হয়ে আসি। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম আকাশের সাথে মতিঝিল। থেকে চলে আসলাম পল্টন ইমরান টাওয়ার, সেই বড় বিল্ডিং এর আশেপাশে একটা বড় বিল্ডিং। অতএব সেখানে চলে আসলাম। 9 তলার বড় ভাইয়ের ফ্ল্যাট। আকাশ আমাকে নিয়ে বলল, ফারুক ভাই, আমি আজ যাকে নিয়ে এসেছি পুরোই 100 পাওয়ার, এর মতো একটা ছেলেও দেখেন নাই। তাই নাকি রে? তা কিরকম মালটা? আমার আবার বেজায় রাগ। আমার একটা নাম আছে, নাম ধরে ডাকবে না? বড় ভাই, আমার নাম মিচু, আমি কোনো মালটাল নয়। আরে এই বেটা চুপ কর। আমার কানের পাশে সে আস্তে আস্তে বলল। এই দেখে ফারুক ভাই বলল, তোকে আমার পছন্দ হয়েছে, আজ থেকে তুই আমার গ্রুপের। আকাশ, আজকে যেটা করতে বলেছিলাম সেটা করেছিস? আকাশ বলল, না ভাই, এখনো সরাতে পারি নাই। আচ্ছা, ওকে নিয়ে চলে যা, আর কোনো ছেলে দিব না। তোরা দুইজন এই কাজটা কমপ্লিট করে চলে আসবি। ঠিক আছে ভাই। এই আকাশ, এই ধর 2টা পিস্তল, সাথে 4টা ম্যাগাজিন। আকাশ বলল। চল মিজু যাই। পরে ফারুক ভাইকে সালাম করে বাইরে বের হয়ে আসলাম। বাইরে আসার পর আকাশ বলল, চল বাসায় যাই। আমি বললাম আচ্ছা চল। একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আকাশ তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই তুই বড় ভাইয়ের সামনে এইভাবে কথা বললি কেন? হ্যান ত্যান অনেক কথা বলল। ফারুক ভাই ঢাকা শহরের রাজা, তার সামনে এরকম করে কথা বলাটা ঠিক হয় নাই আমার। আমি বললাম, ওই বেশি জ্ঞান দিস না তো, এখন বল বড় ভাই কি কাজ দিল? আকাশ যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে বলা হইল, আজ একটা ওই জায়গায় সমাবেশ হবে, সেই সমাবেশে রাজা ভাই নামে একটা নেতা আসবে, তাকে উড়িয়ে দিতে হবে। আমি বললাম কি আমি এগুলা কাজ করব না, কোনো দিনও নয়। আকাশ আমাকে বলল, প্লিজ বড় ভাই, তোকে আপন করে নিয়েছে, এই কাজটা করতে পারলে তুই অনেক টাকা পাবি। টাকার কথা শুনে মাথা আমার হ্যাং। আমার তো টাকার দরকার, কিন্তু তাই বলে মানুষ মারা এটা সম্ভব নয়। তাও একটা সমাবেশের ভিতরে গিয়ে মাথায় একটা প্ল্যান আঁকলাম। তারপর আকাশকে বললাম চল যাই। আকাশ বলল, কিরে তুই রাজি? আমি বললাম হ্যাঁ চল। তারপর দুজনে প্রস্তুত হয়ে চলে আসলাম সমাবেশের কাছে। এসে দেখি সমাবেশে বক্তৃতা দিচ্ছেন রাজা। আকাশ বলল, এই শালাকে এখনই মেরে দিই। আমি বললাম এই চুপ কর, আমি আছি না, আস্তে আস্তে আমি মারবো ওকে। দেরি না করে চলে আসলাম স্টেজের কাছাকাছি। আকাশকে বললাম, তুই কারের কাছে দাঁড়িয়ে থাক, আমি মেরে চলে আসতেছি। আকাশ তাই করলো। আমি স্টেজের একদম কাছে গিয়ে প্রায় 3 ফিট দূরত্ব আমার আর রাজার মধ্যে। তাই আমি দেরি না করে সোজাসুজি গুলি চালিয়ে দিলাম রাজার ডান পায়ে। রাজা পড়ে গেল। 2 হাতে 2টা মারলাম, আরেকটা পায়ে মেরে চলে আসলাম, কেননা আমার একটা রাগ ছিল তার উপরে। শালা অনেক খারাপ, তাকে অনেকবার দেখেছি টিভিতে, নিউজ পেপারে, কুখ্যাত খুনি। সেখান থেকে দৌড়ে চলে আসলাম আকাশের কাছে। আকাশের কাছে এসে আকাশ গাড়ি স্টার্ট করলো। দুজনে চলে আসলাম ফারুক ভাইয়ের কাছে। আরে মিজু যে, তুই তো পাঠিয়ে দিয়েছিস, তুই একটা মাল রে, সে একটা জিনিস। ভাই একবার বলছি না আমাকে মাল বলে ডাকবেন না। আমার নাম মিজু, আর এটা আমার বন্ধু আকাশ।
আমরা আকাশ মিচু। এই মিজু চুপ কর। আমি বললাম, চুপ করব কেন? যেটা সত্য সেটাই বললাম। আমি এমপ্রেস মিছু তোর ওপর। তুই আজ থেকে আমার গ্রুপের অতি কাছের একটা ভাই। তোর এত সাহস, এত কাজের প্রতি আগ্রহ এই প্রথম প্রথম দেখলাম আমি তোর মাঝে। আরে ভাই, আমার বুকে আয়। এই বলে আমাকে টেনে তার বুকের সাথে মিলিয়ে নিল। আমি মুহূর্তের মধ্যে তাকে আপন করে নিলাম, বড় ভাই হিসেবে গ্রহণ করলাম। আমার বিষয়ে আপনারা এটা ভালো করেই জানেন, আমি অল্পতেই সবাইকে আপন করে নেই। যার উপর রেগে থাকি মরার আগ পর্যন্ত সে রাগ থেকে যায়। মিজু, সব ঠিক আছে, কিন্তু তাকে প্রাণে মারলি না কেন? আমি বললাম, ভাই তাকে মেরে ফেললে তো সব শেষ, অনেক কিছু দেখার বাকি আছে। দুঃখ কষ্ট ওষুধ মেরে সর্বনাশ করেছে, এখন বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি, এর জন্য তাকে মারি নাই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। এই নে 1 লক্ষ টাকা। এই বলে টাকার বান্ডিলটা আমার হাতে দিয়ে দিল। কত কষ্টের টাকা, সারাদিন কাজ করে 50 টাকা 60 টাকা করে পেয়েছি, 1 ঘন্টা কাজ করে 1 লাখ টাকা। খুশি 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 দেখে কে? টাকার বান্ডিলটা নিয়ে আকাশের হাতে তুলে দিলাম। ধর দোস্ত। আচ্ছা ফারুক ভাই, আজ তাহলে আসি। ফারুক ভাই বলল, তোর কাছে মোবাইল নেই? আমি বললাম, না ভাই, কিন্তু হবে একটা। বড় ভাই দেরি না করে একটা অ্যান্ড্রয়েড ফোন আইফোন আমাকে গিফট করলো। আমি বললাম, ধন্যবাদ ভাই। নাম্বারটা রেখে দিলাম এবং আমরা রুম থেকে চলে আসলাম। কিরে মিজু, একদিনে এই এতটা আপন হয়ে গেলি? আমি তার সাথে 3 বছর যাবত রয়েছি, কিন্তু করতে পারলাম না। আমি বললাম, আরে ভোদাই, চিন্তা করিস কেন, আমি আছি তো। এখন তোকে সবাই চিনবে, ঢাকা শহরের রাজা করবো বেটা। আকাশ বলল, ঠিক আছে চল পার্টিতে যাই। আমি বললাম, এখন যাব না কোথাও, এখন আমি ঘুমাবো। এরই মাঝে আবারও ফারুক ভাইয়ের ফোন। হ্যালো ফারুক ভাই। হ্যাঁ রে রাজা, মিজু আমার উপরে খেপে গেছে। কি করি এখন বলতো? আমি বললাম, টেনশন নিয়েন না, আমি আসতেছি বিকেলে। এরপর ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। এক ঘুমে দেখি বিকাল 5টা, আকাশ আমাকে ডাকতেছে। এই ওঠ, আজ না বড় ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা বিকেলে? আচ্ছা ওয়েট কর, ফ্রেশ হয়ে আসি। গত 3 দিনে আমার আর আকাশের মধ্যে অনেকটাই বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে, এটাই মনে হয় জীবনের বেস্ট। আমার আকাশের জুটি অল্প দিনে অনেক ভালো বন্ধুত্ব। আপনাদের কারো থাকতে জানেন এরকম ভালো বন্ধুত্ব অল্প দিনে। এরপর ফ্রেশ হইয়া আকাশকে বললাম, চল দোস্ত, পিস্তল রেডি কর। দুজনে 2টা পিস্তল নিয়ে এক একজনের দুবাইয়ে 2টো করে কাটা নিয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি 10-12 জন লোক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর যা হলো, আমি তো নতুন কাউকে চিনতে পারতেছি না, কি হতে পারে। তাই পিছন থেকে পিস্তলটা বের করে সামনে আনতেই আকাশ আমাকে থামিয়ে বলল, কিরে কি করছিস তুই? এরা ফারুক ভাইয়ের লোক? আমি বললাম, ও আচ্ছা। পিস্তলটা আবারও পিছনে পড়ে নিলাম। তারপর ওরা এসে এক এক করে পরিচিত হতে লাগলো। বয়সে আমার চেয়ে বড় হলেও বলল, আজ থেকে আমরা ফ্রেন্ড। তাদের মধ্যে 2 জন আমার সাথে হাত মিলিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমরা মানিক রতন 2 ভাই। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, চলেন বড় ভাইয়ের সাথে দেখা করে আসি। দেখি সামনে 3টা হাইস গাড়ি। আমি আকাশ মানিক রতন 4 জন এক গাড়িতে, আর বাকিরা আমাদের পিছনে পিছনে বাইতুল মোকাররমের সামনে আসলাম। কি জাম তো বলার বাইরে, 1 ঘন্টা লেগে গেল সেখানে। এর মধ্যে বড় ভাই ফোন দিতে দিতে ব্যস্ত, পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, সবকিছু মিলিয়ে চলে আসলাম বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাই আমাদেরকে কি জানি মিশনের জন্য ডেকেছেন? হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, তোদের নতুন একটা টিম তৈরি হবে। তুই তো জানিস আমি কিরকম মানুষ, আমি খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো। বাংলাদেশের প্রায় 1 নম্বর লিডার হতে আমার বেশি দেরি নাই। তাই বলতে চাচ্ছিলাম তোদের আমার জন্য একটা স্পেশাল কাজ করতে হবে। অবশ্যই বড় ভাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, আপনি নিশ্চিন্তে থাকুন। তোদের এক জায়গায় যেতে হবে, তোদের একটা টিম দেওয়া হবে, যে কোনো 4 জন। প্রথমে তোরা টিম সিলেক্ট কর, তোরা যার যার টিম সিলেক্ট কর। 64 জেলায় যেতে হবে, 4 জন করে। সবাই যার যার মতো টিম সিলেক্ট করলাম, যেমনটা আমারটা। আমি আকাশ মানিক রতন 2 ভাই বড় ভাইয়ের কাছে গেলাম। বড় ভাই, আমরা 4 জন। ফারুক ভাই বললেন, এই তো বাংলাদেশে যদি আমার পরে কোনো নেতা থাকে, যদি কেউ লিডার হয়,
তাহলে সেটা একমাত্র মিজু হতে পারবে, কারণ মিজু মানুষ চিনতে জানে। মানিক রতন দুই ভাই বেস্ট আমার দলের। তারা যেমন শিক্ষিত তেমনই হ্যাকার। মানিক রতন আমার দুই চোখের মণি। কিন্তু তোরা চার সিংহ একসাথে থাকতে পারবি না। মানিক রতনের থেকে যে কোনো একজনকে নিতে পারবে। আমি বললাম, তাহলে মালিক আসবে আমার সাথে, আর কাউকে দরকার নাই, আমরা তিনজন এনাফ। বড় ভাই বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছা। যেহেতু 64 জেলায় যেতে হবে, তুই কোন জেলায় যাবি মিজু, তুই সেটা বল। আমি বললাম, আমাকে সিলেট জেলায় ট্রান্সফার করেন। বড় ভাই বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যা। বড় ভাই আমাকে 3 লক্ষ টাকা দিল এবং বলল, যখন টাকার দরকার পড়বে আমাকে জানাবে, আর কি কাজ করতে হবে আমি ফোনে সব বলে দিব। যেহেতু আমরা তিনজন গ্যাং লিডার, আমি আকাশ সব দিক দিয়েই ফিটনেস ঠিক আছে, মানিক হ্যাকার, সাহসটা একটু কম, আর আমি উদ্দেশ্য সিলেট সিটি। লং জার্নির পর চলে আসলাম সিলেটে। বড় ভাই আগে থেকেই একটা ফ্ল্যাট বুক করে রেখেছিল, সেখানে উঠলাম। আমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র, রিভলভার সবকিছু আমাদের ব্যাগে। আকাশ আর মানিককে বললাম, তোরা উপরে চলে যা, আমি আসতেছি। ওরা চলে গেল। আমি একটু চারপাশে দেখতে লাগলাম ঘুরে ঘুরে। 1 ঘন্টা পর সবকিছু দেখে শুনে রুমে চলে আসলাম। 4 তলা বিশিষ্ট বাড়ি, তার মধ্যে 4র্থ তলায় আমরা থাকবো। বড় ভাই ফোন দিয়েছে আকাশকে, বলল কালকে সিটি কলেজ যাবে। আকাশ বলল, সেখানে কি করব? সিটি কলেজে আমাদের ঢোকা নিষেধ। ফারুক ভাই বলল, চিন্তা করিস না, তোরা উস্কো কলেজের ছাত্র হয়ে যাবি। তোদের সব কিছু করা আছে। তোরা কলেজে যাবি, ঘোরাফেরা করবি, আর দেখবি কে মাদক বিক্রি করে, কে রাজনীতি খারাপভাবে ইস্তেমাল করে। সব ইনফরমেশন আমার চাই। আকাশ বলল, ওকে ভাই, নো টেনশন। বাবার সাথে কথা শেষ করে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কোথায় ছিলাম, কি হয়ে গেলাম। সাধারণ একটা কৃষকের ছেলে আমি, গ্রাম নিয়ে পড়ে থাকতাম যেখানে সবসময়, সেখানে আজ আমি গ্যাং লিডার, মাফিয়া। মনে পড়তে লাগলো মিতুর মুখটা, তার স্মৃতিগুলো। আজ 1 সপ্তাহ ধরে আমার বাড়ির আম্মুর হাতের ভাত খাই না, কষ্ট লাগছে। আবার নিজের মনকে সান্ত্বনা দিলাম, একদিন টাকা পয়সার মালিক হব, অনেক টাকা পয়সার, তখন আমি সবকিছুই পাবো। আমার স্বপ্ন নিজ এলাকায় একটা মসজিদ করে দেব, আরো অনেক কিছু। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে আকাশের ডাকে ঘুম ভাঙলো। আকাশ বলল, তাড়াতাড়ি গুছিয়ে নে, আজকে কলেজে যেতে হবে। এরপর আমরা তিনজনে রেডি হয়ে সিলেট সিটি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে তিনজন আলাদা হয়ে গেলাম। আমি বলে দিলাম, আজ থেকে আমরা আলাদা আলাদা থাকবো, শুধু রাতে এক জায়গায় হব, যাতে কেউ সন্দেহ না করে আমাদের। আকাশ বলল, ঠিক আছে। আমি আজকে কলেজে এসেছি একবারে সাধারণ ছেলের মতো। কলেজ গেট দিয়ে ঢুকতেই কয়েকটা ছেলে পেলে আমাকে ডাক দিল। এই মাল শোন। মাথায় রক্ত উঠে গেছে। 100 আমার একটা নাম আছে, কেন অন্য নাম ধরে ডাকবে? যাই হোক, মাথা ঠান্ডা করে তাদের কাছে গেলাম। তাদের মধ্যে একটি ছেলে আমাকে বলল, এই তোর নাম কি? তুই কি কলেজে নতুন? আমি বললাম হ্যাঁ। তখন তারা সবাই জোরে জোরে হাসতে লাগলো আর বলল, এই বেটা, কান ধরে উঠবস কর, আমরা তোদের বড় ভাই। রাগে আমার মাথা ঝিমঝিম করতেছে। তারপর কিছু করার নাই, বড় ভাইয়ের আদেশ, প্রথমেই কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাই যখনই কান ধরতে যাব, হঠাৎ করেই একটা মেয়ে এসে আমার হাত ধরে বলতে লাগলো ওই ছেলেদের উদ্দেশ্যে, ওই তোদের কি কোনোদিন লজ্জা শরম হবে না? কি শুরু করছিস নতুন ছেলেদের নিয়ে? মেয়েটার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কারণ মেয়েটা ছিল পুলিশ কমিশনারের মেয়ে। এরপর মেয়েটি আমাকে সেখান থেকে নিয়ে আসলো। চেহারাটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু না, আমার প্রেমে পড়া যাবে না। মেয়েটি বলল, আমি সানজিদা, ইন্টার সেকেন্ড ইয়ার। তুমি কে? তুমি কি নতুন? আমি বললাম যে আমি নতুন, আমার নাম মিজু, ইন্টার সেকেন্ড ইয়ার। মেয়েটি বলল, ও আচ্ছা, তাহলে আমাদের ক্লাসমেট। আমরা কি বন্ধু হতে পারি? আমি তার কথা শুনে সেখান থেকে চলে আসলাম। এখানে আমি বন্ধুত্ব করতে আসি নাই, এখানে আমি এসেছি বড় ভাইয়ের কথা মতো কাজ করতে। সো প্রেম প্রীতি আমার জন্য বন্ধ। কলেজ ক্যাম্পাসের একটু উত্তর দিকে একটা বকুল গাছ,
বকুল ফুল গাছ। ঠিক সেখানে গিয়ে আমি বসে পড়লাম। আকাশকে ফোন দিলাম, কিরে তোর কি অবস্থা? আকাশ বলল, এই মাত্র একজনকে পিটিয়ে আসলাম, আমাকে র্যাগিং করবে, খুব মার দিছি শালাকে প্রথম দিনই। আমি বললাম, কি বলিস তুই? এগুলো বন্ধ কর, এত তাড়াতাড়ি কোনো জায়গাটি জড়াতে চাই না। রাগ তো কন্ট্রোল করতে পারি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন থেকে কন্ট্রোল করতে হবে, তা না হলে মিশন কমপ্লিট হবে না। আকাশ শুধু ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে রাখি মোটে। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন কেন? ওই কলেজে কিসের মিশন? কি কথা হচ্ছে? কার সাথে? আমি তাকে বললাম, কিছু না, এমনি আমরা এসেছি পড়াশোনা করতে, পড়াশোনা করব, সেই জন্য বললাম। মেয়েটি তখন আমাকে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, আমি এখন আসি। মেয়েটা বলল, ক্লাস করবেন না? আমি বললাম, আজকে প্রথম দিন, আজকে ক্লাস করব না, আজকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখব। মেয়েটি বলল, তাহলে আসো, আমি তোমাকে আমাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়ে দেই। তখন কি আর বলবো, সানজিদার সাথে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মেয়েটা এত কিউট যা অসম্ভব, গল্প লিখে প্রকাশ করতে পারবো না। ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেলাম, খুব ক্ষুধা লাগছে। ক্যান্টিনে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সেখানে ছিল আরে আকাশ আর মানিক, দুইটা মেয়ের সাথে দুইটা টেবিলে বসে রয়েছে, নাস্তা করতেছে। আরে অবাক বিষয়, এটা কি করে সম্ভব প্রথম দিনেই? যাই হোক, তাদের সাথে এখন কথা বলা যাবে না। আমি সানজিদাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। এটা হলো আমাদের ক্যান্টিন, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি। কেমন লাগলো মিজু? জি ভালোই। সানজিদা আমাকে প্রশ্ন করলো, মিজু তুমি এমন কেন? কথা বলো না বেশি, কি সমস্যা তোমার? আমি বললাম, না কোনো সমস্যা নেই, এমনি, আসলে আমি এরকমই, একটু কমই কথা বলি। সানজিদা বলল, ও আচ্ছা, তাহলে এখন কি খাবে বলো? আমি বললাম, একটা ব্ল্যাক কফি, আর কিছু চাই না। কি বলো, তোমার ক্ষুধা লাগে নাই? একটা বেজে গেল, আমি তো অনেক কিছু খাবো। ওকে, তুমি খাও, আমার শুধু কফিতেই হয়ে যাবে। অতএব সানজিদা অর্ডার করলো। আমি মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, একদিনে কি করে এতটা ফ্রি হতে পারে একটা ছেলের সাথে একটা মেয়ে। যাই হোক, সেগুলো ভেবে কাজ নেই। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। সানজিদাকে বললাম, আচ্ছা আজকে আর কলেজ করব না, আমি চলে গেলাম। সানজিদা বলল, আচ্ছা ঠিক আছে। আমি চলে যাচ্ছি। হঠাৎ পিছন দিকে সানজিদা আবার আমাকে ডেকে বলল, ওই মিজু শোনো। আমি বললাম, কি? তোমার নাম্বারটা কি দেওয়া যাবে না, মানে এমনি আর কি? আচ্ছা ওঠাও। দিতে যাচ্ছিলাম না, তারপরও দিয়ে দিলাম। 01869620141। তারপর তাকে বিদায় দিয়ে চলে আসলাম রুমে। রুমে সে আকাশকে ফোন দিলাম, কিরে কই তুই? আকাশ বলল, আমি তো এখনো কলেজে আছি। আমি বললাম, তাড়াতাড়ি রুমে আয়। এরপর ফোন দিলাম ফারুক ভাইকে। আসসালামু আলাইকুম। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজু তুমি কেমন আছো? জি বড় ভাই, ভালো আছি। বড় ভাই, একটা সমস্যায় পড়ে গেলাম যে কলেজের একটা মেয়ে আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কমিশনারের মেয়ে। বড় ভাই বলল, চিন্তা করো না মিজু, তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে। তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিও না। ওরকম মেয়েদের সাথে তুমি চলাফেরা করো না প্লিজ। আমি বললাম, ঠিক আছে বড় ভাই, আপনার আদেশ শিরোধার্য, আর বলতে হবে না আপনাকে। এরপর দেখি আকাশ আর মানিক চলে আসলো। বড় ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম ফোনটা। এরপর তাদের দুজনের উদ্দেশ্যে বললাম, কিরে তোরা কি ভালো হবি না? এখানে এসেছি আমরা কাজে, এখানে কি প্রেম করতে এসেছিস? আকাশ আমাকে বলল, কিরে তুই আমাদের এসব কথা বলছিস কেন? কি করলাম আমরা? আমি আমি সবকিছু দেখেছি রে, তোদের মেয়েদের নিয়ে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছিস, খাওয়া দাওয়া করছিস, কলেজে প্রথম দিন গিয়েই মারামারি করছিস। আকাশ বলল, দোস্ত এবারের মতো মাফ করে দে, এরপরে দেখি সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন চল এক জায়গায় যেতে হবে। বড় ভাই একটা কাজ দিয়েছে, কাজটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট ওয়েট কর, আমরা আসতেছি রেডি হয়ে।
যথারীতি সবাই রেডি হয়ে নিলাম। এক একজনের রিভলভার হাতে করে নিলাম। মানিককে বললাম, তো ল্যাপটপটা নিয়ে চল, দরকার হবে। উদ্দেশ্য সিলেট কদমতলী বাস টার্মিনাল। সেখানে 4টি ছেলেকে হাত পা ভেঙে দিতে হবে। বড় ভাইয়ের আদেশ, তার নাকি কদমতলী রেলওয়ে স্টেশনে থাকে। তাদের পিক আমাদের ফোনে দিয়ে দিয়েছে বড় ভাই। সে যাই হোক, সব দেখে শুনে চলে আসলাম কদমতলী। বাস স্ট্যান্ডে এসে তাদের খুঁজতে লাগলাম এবং তাদের পেয়েও গেলাম রেলওয়ে স্টেশনের ভিতরে। 6-7 জন মিলে গাঁজা সেবন করতেছে। বড় ভাইকে ফোন দিলাম। হ্যাঁ, বড় ভাই এখন কি করব? তাদের আমার তো দেখে মেরে ফেলতে ইচ্ছে করতেছে। বড় ভাই বলল, তোকে যে কাজ করতে বলেছি সে কাজ কর। মেলে ফেলার দরকার নাই, শুধু তাকে শিক্ষা দিবি। জানি কোনো মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাতে না পারে। একটা মেয়েকে 4 জন মিলে রেপ করেছে। এমনকি কদমতলী থানা থেকে ওদের কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ ওরা মাফিয়া রাজার ছেলে পেলে। শুনেতে মটকা আমার গরম হয়ে গেল। অতএব আমরা 3 জন, তারা 7 জন, আস্তে করে তাদের সামনে গেলাম। এখানকার মধ্যে লিডার। কে রে ভাই? ওদের মধ্যে একজন উঠে বলল, এই তোর কি সমস্যা, তুই কে? আবার একজনকে চিনতে পারলাম। এগুলো কলেজের সেই ছেলেটা যে আমাকে র্যাগিং করতে চেয়েছিল। সেই কলেজ ছেলেটা বলল, মালটা নতুন এসেছে আমাদের সিলেটে, কলেজে পড়ে, ইন্টার 2nd ইয়ার। আমাকে যখনই মাল বলেছে, দেরি না করে সোজা একটা জোরে লাথি মারলাম তার বুক সোজা। ছেলেটা পড়ে গেল 10 হাত দূরে গিয়ে। তারা সবাই আমাদের মারবে, আমাদের দিকে আসতেছে। দেরি না করে সোজাসুজি পিছন থেকে পিস্তলটা বের করে তাদের পায়ে গুলি করলাম। সবগুলো ওখানে শুয়ে পড়লো। শালারা রেপ করবে, আজ থেকে শুনে রাখ, এই সিলেটে রাজ করবে আকাশ মিচু। তোদের বাপ রাজাকে বলে দিস আকাশ মিচু এসেছে সিলেটে। অনেক লোকজন জড়ো হয়ে গেছে গুলির শব্দ পেয়ে। আমাদের 3 জনের দিকে কি জানি ভাবতেছে তাকিয়ে সাধারণ জনগণ। আকাশ বলল, আজ থেকে আপনাদের চিন্তা করার দরকার নাই। সিলেটে আর কোনো নেতা পাতা চলবে না। গরিবের বন্ধু সবার পরিচিত, সবার আদরের ফারুক ভাইয়ের ছেলে পেলে এসে গেছে সিলেট শহরে। যখনই একা সেগুলো কথাবার্তা বলতেছে আকাশ, আমি সেখান থেকে চলে আসলাম। বেরিয়ে এসে দেখি পুলিশের গাড়ি এসে গেছে। আকাশকে আবারও ফোন দিলাম, আকাশ পুলিশ এসে গেছে, তাড়াতাড়ি কেটে পড়। সেখানে আকাশের দিকে আরেকটা গুলি ছুটতে সবাই পালিয়ে গেল জনগণ। এর ফাঁকে আকাশও আরেক জায়গা দিয়ে চলে আসলো আমার কাছে। এরপর সবাই রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। বড় ভাই আবারও ফোন দিয়েছে রাস্তায়, তোদের ওই বাসাটা খালি করে দিতে হবে, তোদের সব পরিচয় জেনে গেছে। আমি বললাম, চিন্তা করবে না বড় ভাই, আমি থাকতে কিচ্ছু করতে পারবে না আমাদের গ্রুপের। আমার একটা ফেসবুক বন্ধু আছে সিলেটে, কদমতলী বাস টার্মিনালে থাকে। বেশিক্ষণ লাগে না তাদের বাসায় যেতে। সে যাই হোক, তার নাম্বারটা ছিল আমার কাছে মুখস্থ। ফোন দিলাম, হ্যালো দোস্ত, কোথায়? ওপাশ থেকে জয়নাল। কি রে দোস্ত, এতদিন পর মনে পড়লো আমার কথা? আমি বললাম, আর বলিস না, সিলেটে এসেছি, সবকিছু হারিয়ে গেছে। আমরা 3 জন বন্ধু বিপদে পড়ে গেলাম। জয়নাল বলল, কি বলিস, কোথায় আছিস তুই? আমি বললাম, এই তো বাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে। জয়নাল বলল, চিন্তা করিস না, আমি 5 মিনিটে আসতেছি। বললাম, ওকে। আমাদের যে বড় ভাই রুমটা দিয়েছিল সেটা পুলিশ সহ সবাই জেনে গেছে এবং আমাদের বাসাতে কয়েকটা রিভলভার ছিল। আপাতত সেখানে না যাওয়াটাই বেটার। এরাই মাঝে আকাশ বলতে লাগলো দোস্ত, এখন কি করি? টাকা যা ছিল সব জায়গায় রেখে আসলাম, এখন চলবো কি করে? আমি বললাম, আরে টেনশন করিস কেন, বড় ভাইকে ফোন লাগা, বল টাকা লাগবে। মানিক ফোন দিল বড় ভাইকে, কি জানি অনেক কথা বলে। একটু দূরে গিয়ে কথা বললো মানিক, আমাদের কাছে এসে বলল, চিন্তা করিস না, বড় ভাই টাকা দিচ্ছেন বিকাশে। দেখতে দেখতে 7 মিনিটের মাথায় জয়নালের আগমন। একটা প্রাইভেট কার নিয়ে চলে আসছে। আমি জানতাম না জয়নাল এত বড় লোক। আমি তো ভাবছি গ্রামের ছেলে, জাস্ট ফেসবুকে পরিচয়, এতটুকু। সে যাই হোক, জয়নাল বলল, আমার বাসায় যাবি, আয়। অনেক কথাবার্তার মধ্যে চলে আসলাম তাদের বাসায়। তাদের বাড়ি দেখে আমি পুরাই অবাক। এত পুলিশ তাদের বাড়ির চারপাশে, আমার ভয় লাগতে লাগলো। আমার না জানি কি হয়। আমি জয়নালকে জিজ্ঞেস করলাম, কি রে এত পুলিশ কেন? জয়নাল বলল, এটা কমিশনারের বাড়ি, মানে আমাদের বাড়ি, এখানে পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। আমি বললাম, কি
পুলিশ কমিশনের বাড়ি। পিছনে আকাশ আর মানিকের অবস্থা দেখে কে পুরাই ভীতু টিম হয়ে গেছে। যাই হোক, আমাকে ভীতু হলে চলবে না। চলে আসলাম তাদের বাসায়। বাসায় এসে সবার সাথে পরিচিত হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম জয়নালের রুমে। জয়নাল আর মানিক দুইজন অন্য রুমে শুয়ে আছে। আমি আর আকাশ জয়নালের রুমে শুয়ে আছি। সকালবেলায় কেউ একজন আমার মাথায় পানি ঢেলে দিল। চিল্লানি দিয়ে উঠে বললাম বিছানা থেকে, ওই ওই, কে রে? আকাশ কইরে, আমার পিস্তলটা দে, মারা ফলামো। সামনে তাকাতেই দেখি, আরে এ তো সেই সাঞ্চিদা। এই মেয়েটা এখানে কি করে আসলো? আমার চিল্লাশিনি শুনে সবাই আমাদের রুমে আসলো। জয়নাল এসে বলল, কি রে বন্ধু, কি হয়েছে? তুই ভিজে গেছিস কিভাবে? আমি বললাম, ওই কে আমার শরীরে পানি দিয়েছে? পরে সবাই চোখ গেল সাঞ্চিদার উপরে, তার হাতে পানির মগ। জয়নাল বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। ওকে ওকে, নো প্রবলেম, ভুল হতেই পারে। এরপর সবাই যার যার মধ্যে চলে গেল। সে নিজেও চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসলাম। কি বিপদে পড়লাম রে! পুলিশের থেকে বাঁচতে পুলিশের বাড়িতে এসে আশ্রয় নিলাম। না, আমার আর ভালো লাগে না। যাই হোক, এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল। কলেজে যাই, জয়নালও সেই কলেজেই পড়ে। জয়নাল আমাদের দুই বেস্ট সিনিয়র কলেজে, কিন্তু জয়নাল থাকে আমার সাথে। এভাবেই চলতে লাগলো আমাদের। 7 মাস পার হয়ে গেল। অনেক ইনফরমেশন জোগাড় করেছে, যে ইনফরমেশন দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে রাজার মাফিয়া গ্যাং। এতদিনে সাঞ্চিদার সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আকাশ তো আছেই। জয়নাল সেই রকমের ছেলে একটা, তাকে কখনো বুঝতে দেয় নাই আমরা কি ধরনের ছেলে। আমরা পড়াশোনা করতে এখানে আসি নাই, এসেছি পাপী মানুষ ধ্বংস করতে। আজ সাঞ্চিদার জন্মদিন, অনেক বড় অনুষ্ঠান করে তার জন্মদিন পালন করা হচ্ছে। সেখানে অনেক বড় বড় নেতা, রাজনীতিবিদ সবাই আসবে, মিস্টার রাজাও আসবে। সে যাই হোক, রাতে কেক কাটার সময় সাঞ্চিদা আজকে অনেক সুন্দর করে সেজে এসেছে, যা দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর মেয়ে কখনো হতে পারে? আমি আর মানিক দাঁড়িয়ে রয়েছি। আকাশ একটু বাইরে গেছে। একটু পর দেখতে পেলাম রাজা আসতেছে একটা হুইল চেয়ারে করে। কমিশনারের সাথে দেখা সাক্ষাৎ করে আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। এসে বলতে লাগলো, কেমন আছো মিস্টার মিজু? আমি বললাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমার নাম মিজু নয়, শুধু মিজু চৌধুরী। তখন রাজা আমাকে বলল, হ্যাঁ তাই হবে, আসলে আকাশ তো আর বেশিক্ষণ নেই, এখন তো তুমি একাই থাকবে। আমার মাথায় চক্কর দিল। আকাশে কোন বিপদ হলো না তো? না, আমার সত্যিটা জানতেই হবে, কিন্তু কিভাবে জানবো আমি আকাশ এখন কোথায় আছে? রাজার সাথে এসব বিষয় নিয়ে কথা বলে কিছুই জানতে পারবো না। এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মানিককে নিয়ে বেরিয়ে আসলাম বাইরে। মানিককে বললাম, মানিক ল্যাপটপ বের করে দে। মানিকের সাথে থাকে সবসময় ল্যাপটপ। মানিককে বললাম, দেখ তো নাম্বারটা কোথায় আছে। এটা আকাশের ব্যাস লাইট, যেটা অনলাইনে দিয়ে যুক্ত আছে একটা ডিভাইস। মানিক সরাসরি বলল, এটা তো পাশেই, এই বাড়ি থেকে পিছনে একটা বাংলো বাড়ি আছে, সেখানে। বললাম, ওকে, তুই এখানেই থাক, আমি আসতেছি। মানিক বলল, আমিও যাব তোর সাথে। আমি বললাম, তোর আসতে হবে না, তুই এখানে থাক, বড় ভাইকে ফোন দে, সবকিছু বল। আমি জাস্ট 5 মিনিটে যাব আর আসবো। তুই বড় ভাইকে ফোন দিয়ে বল আমার অনেক ছেলের দরকার। মানিক আমার কথা মতো সব বলল। বড় ভাই আমি চললাম 2টা রিভলভার নিয়ে। গিয়ে দেখি আর দেরি না করে সামনের যাকে পাচ্ছে তাকে গুলি করে উড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব কটাকে খতম করে আকাশকে বললাম, কিরে দোস্ত, ঠিক আছিস তো? আকাশ বলল, দোস্ত, তোর মতো বন্ধু থাকতে কি আমি কখনো মরতে পারি? কখনোই না। তুই আমার কলিজা রে, তুই আমার কলিজা। বড় ভাই আমাকে ফোন দিয়েছে। বড় ভাই বলল, 1000 ছেলে কি আছে কমিশনারের বাড়ির পাশেই আছে, একটা গুলির শব্দে সবাই একত্রে হবে। আমি দেরি না করে চলে আসলাম সাঞ্চিদার পার্টিতে। এসে খুঁজতে লাগলাম রাজাকে। রাজার পিছনে প্রায় 50 জনের মতো শুটার দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে সাঞ্চিদা আমাদের খুঁজে না পেয়ে কেক না কেটে বাইরে আসলো। আর সেই দেখলো আমি রাজার সামনে দাঁড়িয়ে রয়েছি। সবাই অবাক আমাকে দেখে। রাজাকে বললাম, কিরে কেমন আছিস? রাজা বলল, ভালোই আছি। তোর বন্ধু আকাশ কই? এখনো আসে নাই নাকি? আকাশকে ডাকলাম, আকাশ এদিকে আয়। আকাশকে দেখে রীতিমতো অনেকটাই ভয় পেয়ে গেল রাজা সাহেব। এরপর মানিককে যেভাবে বলে এসেছিলাম
তুই এই এলাকার সব নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিবি 1 ঘন্টার জন্য। মানিক আমার কথা মতো কাজ করলো। আমি আর দেরি না করে সরাসরি রাজার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার বন্ধুকে মারতে চাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি আকাশ মিচু, ঢাকা শহরের রাজা। সিলেট সিটিতে এসেছি শুধু তোদের মারতে। জয়নাল সহ সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে আকাশ মিজুকে পুলিশ খুঁজছে, সে আকাশ মিজু পুলিশের বাড়ি কমিশনের বাড়িতে রয়ে গেছে। সাজিদা আকাশ থেকে পড়লে মনে হয়, এগুলো বিশ্বাসই করতে পারছে না। সবাই আমার দিকে পিস্তল তাক করে রেখেছে। মানিকের সাথে আমার ব্লুটুথ যোগাযোগ। বললাম একটা ফায়ার কর। আকাশের দিকে উপরের দিকে গুলি করতে শত শত আমাদের লোক পুরো কমিশনের বাড়ি ঘিরে ফেললো। আর আমি বলতে লাগলাম, আজকের পর থেকে নায়কের নাম চেঞ্জ করা হয়েছে, নতুন নাম মাহমুদ। আমার আরেক নাম। গুলির শব্দে আমাদের সবগুলো ছেলেরা কমিশনারের বাড়ি ঘিরে ফেললো। এটা দেখে সবাই অবাক, বিশেষ করে সানজিদা তো মানতে পারতেছে না আমি আকাশ মাহমুদ। এরপর জয়নাল এসে আমাকে বলল, বন্ধু এটা কি করে সম্ভব? তুমি এদের সাথে কাজ করো? আকাশ এসে বলল, মাহমুদ এদের সাথে কাজ করে না, মাহমুদের সাথে এরা কাজ করে। আমরা সবাই ফারুক ভাইয়ের লোক, ঢাকার কিং ফারুক ভাই। ঠিক তখনই ফারুক ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোদের খবর কি মাহমুদ, তোরা ঠিক আছিস তো? আমি ঠিক আছি ভাই। রাজাকে কি করব, মেরে ফেলে সারা বেশি বাড়াবাড়ি গেছে। তোর যেটা মনে চায়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে পার্ক ছাড়াও অন্য কেউ আছে। দেখ বের করতে পারিস কিনা কে সে লোকটা। আমি আর দেরি না করে সোজাসুজি রাজাকে জিজ্ঞেস করলাম, কিরে তোর বসকে বল আমাকে। রাজা সরাসরি উত্তর দিল, আমি মরে গেলেও তোরা জানতে পারবি না। আকাশ তার কথা শুনে আর 1 মিনিটও দেরি করলো না, সরাসরি তাকে পরপারে পাঠিয়ে দিল। কি করলি এটা বন্ধু? আমি বললাম আকাশকে। আকাশ বলল, দোস্ত ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, সারা বিয়াদব। আমি আর কিছু না বলে সবাইকে চলে যেতে বললাম। আর পুলিশ কমিশনারকে বললাম, আমরা এখানে এসেছি দুর্নীতি দমন করতে, অতএব আমাদের সাথে লড়তে আসবেন না। আপনাদের বাড়িতে থেকে শিখেছি, আপনাদের কাছে আমি ঋণী, দয়া করে মাফ করে দিয়েন। জয়নাল বন্ধু আমার মাফ করে দিস, তোর কাছে আমার সত্যিটা গোপন করেছি। তারপরও তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় দেখলাম সানজিদা চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমার কিছু করার নেই, আমি বুঝতে পারতেছি সে আমাকে ভালোবাসে, কিন্তু এগুলো আমার দ্বারা চলবে না। চলে আসলাম অন্য জায়গায়। আমাদের খুঁজে বের করতে হবে রাজার পার্টনারের জন্য। আরেকটা বাসা নিলাম আমাদের 3 জনের জন্য। সে বাসাতে 3 জন মাঠ উঠে আগের মতো থাকতে রইলাম। আরো খুঁজতে খুঁজতে 4 মাস কোনো গ্রুপের নমুনা পেলাম না। সিলেটে সবকিছু ঠান্ডা এখন। সিলেটে শুধু আকাশ মাহমুদের কথা চলে, আর কারো নয়। আকাশ মাহমুদের নাম শুনলে প্যান্ট ভিজে যায় সিলেট সিটিতে। এভাবেই চলছিল আমাদের দিনকাল। হঠাৎ করে একদিন ফারুক ভাই আমাকে বলল, তাড়াতাড়ি ঢাকা চলে আয়। খুব চিন্তিত মনে হলো ফারুক ভাইকে। আর দেরি না করে আকাশ আর মানিকের কাছ থেকে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে। পাক্কা 7 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম পল্টন। একটা রিক্সা নিয়ে সরাসরি ফারুক ভাইয়ের ফ্ল্যাটের নিচে। ফারুক ভাইকে ফোন দিলাম, ভাইয়া আমি তো এসে গেছি, কোথায় আপনি? ফারুক ভাই বলল, আয় চলে আয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি। এরপর ফারুক ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তা বলতেছি। ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম, হঠাৎ কি মনে করে ভাই, কোনো সমস্যা? ফারুক ভাই বলল, হ্যাঁ অনেক বড় সমস্যা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, আমাকে বলেন। আসলে কি হয়েছে জানিস মাহমুদ, আমাদের 64 জেলার মিশন 64 টিম চলে গেছে, তুই ভালো করেই জানিস। আর আমাদের এই মিশনটা একটু সরকারিভাবেই চলতেছে, যেটা কিনা কোনো পুলিশ করতে পারে না। আমরা পুলিশের কাছে বাধা, পুলিশের কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। আমাদের লক্ষ্য অনেক গভীর। হ্যাঁ ভাই তা তো বুঝতে পারলাম, কিন্তু সমস্যা কোথায় এটা বলেন তো। সমস্যা একটা বেড়েছে। আমাদের 64 টিমের মধ্যে তোর সর্বপ্রথম টিম সিলেটে উপস্থিত ছিল, হয়েছে শুধুমাত্র তোর কারণ। এখন তোকে একটা কাজ করতে হবে, যেটা কিনা তোর কষ্ট হলেও করতে হবে। আমি বললাম, শুধু বলেন একবার কি করতে হবে, আপনার জন্য আমার জীবনটাও হাজির। বড় ভাই যে কথাটা বললো আমি শুনে আকাশ থেকে পড়লাম, কারণ বড় ভাই বলেছে আমার জেলায় পাঠাবে, আমার মানিকগঞ্জ জেলায়, যেখানে আমার জন্ম। বড় ভাই তো আর জানে না আমার বাড়ি মানিকগঞ্জ। বড় ভাই বলল,
মানিকগঞ্জ লোক পাঠিয়েছিলাম অনেক, কিন্তু তারা টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব। অন্য সব জেলায় ঠিক আছে মোটামুটি। আমি বললাম কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাব মানিকগঞ্জ। বড় ভাই বললেন, আমি জানি তুই এই কথাটাই বলবি, তোর উপর অনেক বিশ্বাস আছে রে ভাই। আমি বললাম ভাই আমার একটা শর্ত আছে। ভাই জিজ্ঞেস করলো, কি শর্ত আমাকে বল, আমি তোর সব শর্তেই রাজি। আমি বললাম ভাই আমার আকাশকে চাই, আর আমার 50 লক্ষ টাকা চাই, আমার একটু দরকার লাগবে। বড় ভাই বলল, তাহলে সিলেট কে থাকবে? আমি বললাম চিন্তা করবেন না ভাই, সিলেটে যে 10 দিয়ে এসেছি, বাকি 1 বছরে আমাদের নাম বলতে তাদের অনেক কষ্ট হবে, তা চিন্তা করার কোনো দরকার নাই। বড় ভাই বলল, আচ্ছা তুই যেটা ভালো মনে করিস। অতএব আকাশ খানা হলো। ঢাকায় আরো 3 দিন থেকে মোট 1 বছর 4 মাস পরে আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছে, যেখানে আমার শৈশব কেটেছে। আস্তে আস্তে সবার কথাই মনে পড়তে লাগলো। আকাশ বলল, কিরে দোস্ত, তোর মন খারাপ কি হয়েছে বল আমাকে। আমি বললাম না রে, কিছুই হয় নাই, চল যাই। রওনা দিলাম। বাচ্চা 3 ঘন্টা 20 মিনিট পর মানিকগঞ্জ বাস টার্মিনালে এসে পৌঁছালাম। আহা, আমার প্রিয় মানিকগঞ্জ শহর অনেক চেঞ্জ হয়ে গেছে 1.5 বছরে। না, আমার অতীত ভাবলে চলবে না, আমাকে মিশন সাকসেস করতে হবে। আকাশকে কিছুই বললাম না যে এটাই আমার জন্মস্থান। তারপর চলে গেলাম মানিকগঞ্জের একটা ভালো একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে চললাম বাসা ঠিক করতে। যেহেতু আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, আমি মানিকগঞ্জ শহরটা ভালো করেই চিনি। আমার বাসা খুঁজতে অতটা সমস্যা হলো না। একটা বাসা নিয়ে পড়লাম আমরা 2 জন। এরই মধ্যে বড় ভাই ফোন দিয়েছে, বলল, কি রে মাহমুদ, বাসা পেয়েছিস? আমি বললাম হ্যাঁ বড় ভাই পেয়েছি, আপনি চিন্তা করবেন না, আজকে রেস্ট নেই, কালকে সব কাজ হবে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, তোরা রেস্ট নে। যেহেতু সকালে পৌঁছে গেছি, বেলা বাজে 2টা, আকাশকে বললাম চল একটা ঘুম দেই। পরে 2 জন মিলে একটা ঘুম দিলাম। এরপর বিকেল বেলা সন্ধ্যার একটু আগে আমার ঘুমটা ভেঙে গেল। আকাশকে টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে বললাম চল ঘুরে আসি। আকাশ প্রথমে যেতে না চাইলেও পরে বলল, আচ্ছা ঠিক আছে চল। পরে 2 জন বাইরে বের হইলাম। রাস্তায় মানিকগঞ্জ শহরের আনাচে কানাচে ঘুরতে লাগলাম আমরা। আমাকে অবশ্য কেউ চিনতে পারবে না, কারণ আগে ছিলাম টিউভূত, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছি। এইভাবে ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেল। তারপর খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। বাসায় এসেই একটা ঘুম। সকাল 9টায় বড় ভাই ফোন দিয়েছে, হ্যালো ভাইয়া, বলেন কি করতে হবে, কোথায় যাব? দেবন্দ কলেজের পিছনে অনেকেই নেশা জাতীয় কিছু করে, সব ইনফরমেশন আমার চাই। যেহেতু আমি মানিকগঞ্জের ছেলে, আমি সবকিছুই চিনি জানি, এর জন্য কোনো অসুবিধা হলো না। যে দেবেন্দ্র কলেজে ঢুকতে যাব, ঠিক তখনই কেউ একজন আমাকে পিছন থেকে হাত ধরে টেনে বলল। আমি পিছনে তাকাতেই দেখি মিতু। আরে কে আপনি, আমার হাত ধরে আছেন কেন? ওই তুমি আমাকে চেনো না? হ্যাঁ, ভুলে গেছো? এতদিন কই ছিলে বলো আমাকে। আজব ব্যাপার, কে আপনি? আপনাকে তো চিনলাম না। তোমার নাম মাহমুদ তাই না? সত্যি করে বলো বলছি, নয়তো কিন্তু খারাপ হবে। আকাশ তাকিয়ে থাকে আমাদের লীলা খেলা দেখতেছে। এরপর অনেক ঝগড়া লেগে গেল আমাদের 2 জনের মধ্যে। আশেপাশের মানুষজন জড়ো হয়ে গেল শহরের মধ্যে, এগুলো স্বাভাবিক। পরে সেখান থেকে আস্তে করে কেটে পড়লাম। আকাশকে বললাম দৌড় লাগা। পরে সেখান থেকে চলে আসলাম অন্য জায়গায়। আকাশ বলল, কিরে দোস্ত, মেয়েটি কে, তোকে চিনে কি করে? আমি বললাম জানি না রে, মিথ্যা কথা বললাম। আকাশ বলল, কিছু তো একটা রহস্য আছে, আমাকে বলছিস না? না বললি। আমি বললাম আচ্ছা পরে বলবো, এখন চল, বড় ভাই যে কাজটা দিয়েছে সেটা কর। না রে, আজকে আর কাজ করা হবে না, চল বাসায় যাই। বাসায় যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। আবারও কেউ একজন আমার পিছন থেকে এসে জড়িয়ে ধরল। যখনই একটু হাঁটা ধরলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরল। পিছনের দিকে তাকাতেই আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। সে আর কেউই নয়, সাঞ্চিদা। আরে সাঞ্চিদা, তুমি এখানে? হ্যাঁ এসেছি তোমার কাছে, তুমি আমাকে রেখে চলে আসছো কেন? কি বলছো এগুলা তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার ঠিকানা পেলে কোথায়? এই কথা বাদ দিয়ে বলো, আমাকে ছেড়ে কেন আসলে, আর তুমি এমন করছো কেন আমার সাথে? আমি আবার কি করলাম? আমাদের কথা বলার মাঝে আকাশ বলল, দোস্ত, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা রিস্ক হয়ে যাবে, চলো বাসায় যাই।
আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছিস তুই, বাসায় না অন্য জায়গায় চল। আকাশ বলল, কোথায় যাব? আমি বললাম চল ওইদিকে একটা পার্ক আছে সেখানে চল। আকাশ বলল, ঠিক আছে। পরে সঞ্চিতাকে আর আকাশকে নিয়ে আমাদের সেই বিজয় মেলার মাঠে চলে আসলাম। যেহেতু দুপুর টাইম, মানুষ থাকে না খুব একটা, তাই সেখানে চলে আসলাম। সঞ্চিতা কিছু না বলেই আবারও আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? কেমনে পাইলে আমাকে ছেড়ে থাকতে? এতদিন একটা ফোনও দাও না। কি স্বার্থপর মানুষ তুমি। আমি অবাক হয়ে তার কথা শুনছি। কি বলছে সে? এটা কি কোনোদিন হয়? আমি হলাম সন্ত্রাস জগতের একজন কর্মী, আর সঞ্চিতা হলো পুলিশ কমিশনারের মেয়ে। তেলে জলে কখনো মিশ খায় না, যেগুলো মাথায় আসতেছে না। তাই সঞ্চিতাকে বললাম কঠোর গলায়, ওই শোন, আমি তোকে কোনোদিন ভালোবাসিও নাই, বাসতে পারবো না, অতএব চলে যা যেখান থেকে এসেছিস। আসলে এখন তার সাথে রিলেশনে যাওয়া আমার কোনো প্রশ্নই ওঠে না। আমার সাথে থাকলে তখন তার হাতে গুলি খেয়ে মরবে, কিছুই বলা যায় না। এর জন্য তাকে বললাম, কিন্তু মেয়ে তো নাছর বান্দা। তুমি হাজারবার বললেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি বলতে চেয়েছিলাম আমার জন্মদিনের দিন, কিন্তু তখন বলা হয়নি। আজকে বললাম, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি মরেই যাব। আরে আরে কি বলো? আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না, ভালোবাসিও নাই। আমার কাছে এগুলা বলে কোনো লাভ নেই, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। তোমাকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, তোমাকে কাছে পাবার জন্য। প্লিজ এই কথা বলো না মাহমুদ। আকাশ বেচারা চেয়ে চেয়ে দেখতেছে আমরা কি করতেছি। প্লিজ শান্তিদা, বিলিভ করো, এটা হয় না, কখনোই হয় না। তুমি চলে যাও প্লিজ। না না না, যাব না। ওকে, না গেলে তুমি থাকো, আমি যাই। আকাশকে বললাম, এখানে থাকুক শান্তিদা, জাহান্নামের চৌরাস্তায় যাজ্ঞা, আমার কিছু করার নাই, খুব কষ্ট হচ্ছে। তা কি এগুলা বলতে তারপরেও বলতে হলো। আকাশকে নিয়ে চলে আসলাম সেখান থেকে। একটা অটো নিয়ে বাসার সামনে এলাম। শান্তিদা ওখানে কান্নাকাটি করতেছে। জয়নালকে ফোন দিলাম, হ্যালো বন্ধু, কি অবস্থা? আর বলিস না, শান্তিদাকে খুঁজে পাচ্ছি না, খুব খারাপ অবস্থায় আছি। দোস্ত, শান্তিদা মানিকগঞ্জ আমার এখানে চলে এসেছে। কি বলবো তোর কাছে, ও আমাকে ভালোবাসে। কি বলিস বন্ধু, এটা কি করে হয়? আচ্ছা যাই হোক, মানিকগঞ্জ কোথায় আছিস? আমি বললাম, হ্যাঁ দোস্ত, মানিকগঞ্জ সিটিতে এসে আমাকে ফোন দে। শান্তিদা আমাকে দেখে দেখে রাখতেছে, এসে নিয়ে যা, যেতে চাচ্ছে না আমার এখান থেকে। বন্ধ করলাম, ঠিক আছে আমি আসতেছি। ফোন কেটে দিয়ে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা যে জিদ, কি না কি করে ফেলে, কিছুই ভাবা মুশকিল। আকাশকে বললাম, আকাশ তুই যা, শান্তিদাকে দেখে শুনে রাখ, দূরে থাকে, সে যেন তোকে দেখতে না পায়। আকাশ বলল, ওকে দোস্ত, আমি যাই। তুই কি বাসায় থাকবি না কোথাও যাবে? হ্যাঁ দোস্ত, আমি একটু বেরোবো, ঘুরে দেখে শুনে আসি, তুই যা। আকাশ বলল, ওকে ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আমি আবার বলে দিলাম, দোস্ত মেশিনটা নিয়ে যা। আকাশ বলে চলে গেল। এখন আমি ভাবতে লাগলাম কি করি। আরও একজন লোক দরকার আমার, যে কিনা মানিকগঞ্জের স্থানীয় কলেজের ছাত্রী হলে ভালো হয়। বাসা থেকে বের হয়ে চলে আসলাম নদীর পাড়ে। মানিকগঞ্জ শহরের সাথেই কালীগঙ্গা নদী আছে, আপনারা চিনেন অবশ্য যারা মানিকগঞ্জের আছেন। সেখানে এসে বসে রয়েছি। হঠাৎ কে যেন আবার আমার পিঠে হাত রাখলো। পিছনের দিকে তাকাতেই, আরে বন্ধু কালাম যে, কেমন আছিস? কালাম আমার ছোটবেলার বন্ধু, গ্রামে একসাথে চলাফেরা করেছি, একসাথে বড় হয়েছি, সেই বন্ধু। কই গেছিলি রে মাহমুদ আমাদের ছেড়ে? তোকে কত খোঁজা হয়েছে তুই জানিস? তুই নেই, তোকে ছাড়া আমি কিভাবে ভালো থাকি রে বন্ধু, বল না। আর বন্ধু কি করব বল, এত অবহেলা নিয়ে কি বেঁচে থাকা চাই? তুই বল, কতটা অশান্তির ভিতরে ছিলাম। তুই তো জানোসই, তোর কাছে তো কোনো কিছুই লুকাই নাই।